আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছো সবাই? আমি রাজা তারিকুল হাসান তুষার। আজকে আমরা শিখব ইন্ট্রোডাকশন টু সিমুলেশন। এটা হচ্ছে আমাদের লেকচার 1। লেটস মুভ অন। সো কি মনে হয় সিমুলেশন নিয়ে? সিমুলেশন হচ্ছে imitation of the operation of a real world process or system over time. সিমুলেশন হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রসেসকে আমরা অনুকরণ করে নতুন একটা কিছু তৈরি করব, সেটা নিয়ে অ্যানালাইজ করব, সেটা নিয়ে আমরা ডিজাইন করব, সেটা নিয়ে মডেল ডিজাইন করব, সেটা নিয়ে আউটপুট প্রেডিক্ট করব। এইসবই হচ্ছে সিমুলেশন। এক কথায় আমরা বলতে পারি সিমুলেশন ইজ দ্য ইমিটেশন, দ্যাট মিনস হচ্ছে অনুকরণ। ইমিটেশন হচ্ছে কৃত্রিমভাবে তৈরি কোনো কিছু। সো আমরা সিমুলেশনের রিয়েল ওয়ার্ল্ডের একটা প্রসেসকে কৃত্রিমভাবে তৈরি করে তার উপর অ্যানালাইজ করব, তার উপর ডিজাইন করব, তার উপর প্রেডিক্ট করব, তারপরে আমরা সিস্টেমটা ডেভেলপ করব। এটাই হচ্ছে সিমুলেশন। সো সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি it is the simulation to develop a set of assumption of mathematical, logical, and symbolic relationship between the entities of interest of the system. এর অর্থ হচ্ছে আমরা যদি কোনো কিছু ডেভেলপ করতে চাই, কোনো সিস্টেম, অবশ্যই মডেলটা ডেভেলপ করার আগে আমাকে অবশ্যই কিছু না কিছু অ্যাজাম্পশন রিকোয়ারমেন্টস কালেক্ট করতে হবে। এবং সেই মডেলটা ডিজাইনের জন্য আমাদের হতে পারে সেটা মডেলটা ডিজাইন ম্যাথমেটিক্যালি অথবা লজিক্যালি অথবা সিম্বলিক রিলেশনশিপ ইউজ করে আমরা সেই মডেলটা ডিজাইন করতে পারি, এন্টিটিগুলোর মধ্যে ইন্টারাকশন আমরা রাখতে পারি। তো এরপরে দেখতে পাচ্ছি সিমুলেশন আসলে এস্টিমেট দ্য মেজারিং ফর পারফরমেন্স অফ দ্য সিস্টেম উইথ দ্য সিমুলেশন জেনারেটেড ডাটা। তো আমরা যখন সফটওয়্যারে কাজ করব এরিনাতে, তখন আমরা দেখব যে এখানে সিমুলেশন কিছু র্যান্ডম ডেটা নিয়ে কাজ করে, সেই ডেটাগুলোর থেকে আমাদের আউটপুট দিবে, সেখান থেকে আমরা পারফরমেন্স মেজার করতে পারবো, অর্থাৎ আমরা যে মডেলটা ডিজাইন করেছি সেটা কেমন আউটপুট দিচ্ছে বা আমাদের আমরা যে আউটপুটটা চাচ্ছি তেমন আসছে কিনা সেই অনুযায়ী আমরা বিভিন্ন ডেটা চেঞ্জ করে আবার আমরা মডেলটা চেঞ্জ করে কনসেপচুয়ালাইজ করে আবার নতুন করে অনেক ডেটা পাবো। সো দ্যাটস অল অ্যাবাউট সিমুলেশন এন্ড মডেলিং। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মডেলিং ক্যান বি ইউজড অ্যাজ, তো সিমুলেশন মডেলিং দুইভাবে ইউজ হতে পারে। একটা হচ্ছে অ্যানালিসিস টুল আর একটা হচ্ছে ডিজাইন টুল। তো অ্যানালিসিস টুল কেন? আমরা প্রেডিক্ট করার জন্য আমরা যে চেঞ্জটা করলাম একটা সিস্টেমে, এক্সিস্টিং কোনো সিস্টেম আছে ধরো আমাদের, তো সেই সিস্টেমটা আমরা যখন কোনো চেঞ্জ করি, সেই চেঞ্জটা প্রেডিক্ট করার জন্য যে চেঞ্জের কারণে আমাদের আউটপুটগুলো কেমন আসছে সেগুলো প্রেডিক্ট করার জন্য আমরা সিমুলেশনকে অ্যানালিসিস টুল হিসেবে ইউজ করতে পারি। আবার সিমুলেশনকে আমরা মডেল যখন ডিজাইন করব, একটা নতুন সিস্টেম ক্রিয়েট করব, তখন আমরা সেটা ডিজাইন টুল হিসেবেও ইউজ করতে পারি টু প্রেডিক্ট দ্য পারফরমেন্স অফ নিউ সিস্টেম। তো এই দুইভাবে সিমুলেশন ইউজ হতে পারে। ওকে, সিমুলেশন এক কথায় আমরা বলতে পারি এখন কি, সিমুলেশন হচ্ছে একটা বাস্তব একটা ক্ষেত্রের, বাস্তব একটা প্রসেসের একদম অনুকরণ। ঠিক আছে, যেটা থেকে আমরা যার উপর অ্যানালাইজ করতে পারি, যার উপর প্রেডিক্ট করতে পারি, যার উপর মেজার করে আমরা ডেটাগুলো চেঞ্জ করতে পারি, ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করতে পারি, কম্পোনেন্টস গুলো চেঞ্জ করতে পারি, আমরা ইন্টারঅ্যাক্টিভিটি বা ইন্টারাকশন গুলো এন্টিটির মধ্যে আমরা চেঞ্জ করে মডেল ডিজাইন করতে পারি। দ্যাট ইজ সিমুলেশন। সিমুলেশন কিভাবে ইউজ হতে পারে, তার মানে আমরা এখানে দুইটা দেখছি। সিমুলেশন ইউজ হতে পারে অ্যানালাইসিস টুল হিসেবে অথবা ডিজাইন টুল হিসেবে। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। এরপরে আমরা যেটা শিখবো, সিমুলেশন কখন অ্যাপ্রোপ্রিয়েট। সিমুলেশন কখন অ্যাপ্রোপ্রিয়েট টুল হিসেবে কাজ করতে পারে। সিমুলেশন প্রথমত অ্যাপ্রোপ্রিয়েট সেখানেই যখন আমার হাতে একটা কমপ্লেক্স সিস্টেম আছে। কমপ্লেক্স সিস্টেমকে বর্ণনা করার জন্য, তাকে স্টাডি করার জন্য এবং তার ইন্টারাকশন গুলো বোঝার জন্য সিমুলেশন খুবই জরুরি। সিমুলেশনের মাধ্যমে আমরা একটা কমপ্লেক্স সিস্টেমকে ইজিলি আমরা প্রেডিক্ট করতে পারি তৈরি করার আগেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পয়েন্টটা, সিমুলেশন informational, organizational and environmental changes can be simulated. সো আমরা বলতে পারি যে সিমুলেশনের মাধ্যমে আমরা যে চেঞ্জ গুলো আসছে, সেই চেঞ্জ গুলোর সাথে যে এফেক্ট গুলো আসছে আমাদের এই চেঞ্জের ক্ষেত্রে, সেগুলো, সেই বিহেভিয়ার গুলো, সেগুলো আমরা অবজার্ভ করতে পারি। এইসব ক্ষেত্রে সিমুলেশন খুবই অ্যাপ্রোপ্রিয়েট টুল। সেই চেঞ্জ গুলো হতে পারে ইনফরমেশনাল চেঞ্জ, অর্গানাইজেশনাল চেঞ্জ অর এনভায়রনমেন্টাল চেঞ্জ, এনিথিং। নেক্সট আমরা দেখতে পাচ্ছি
সিমুলেশন কোনো এক্সিস্টিং সিস্টেমে ইমপ্রুভ করার জন্য খুবই জরুরি। সো আমরা যদি এখানে বলা হয়েছে যে knowledge gained in designing a simulation model may be a great value towards suggesting improvement in the system. সো একটা সিস্টেম নিয়ে আমরা যখন অ্যানালাইজ করব, সেই অ্যানালাইজ করার ক্ষেত্রে আমরা সেখানে অনেক ধরনের নলেজ গেইন করব যে কি করলে আমাদের সিস্টেমটাকে আরো বেশি ইমপ্রুভ করা যেতে পারে। সো এই নলেজ গেইনিংটা খুবই জরুরি এবং ইমপ্রুভ করার জন্য সিমুলেশন অ্যাপ্রোপ্রিয়েট টুল যে কোনো সিস্টেমকে। ওকে, তারপরে আমরা নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সিমুলেশনের ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবলগুলো একটা আরেকটার সাথে কিভাবে জড়িত সেটা বোঝার জন্য সিমুলেশন খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন কম্পোনেন্টটা চেঞ্জ করলে আমাদের পুরো সিস্টেমটা ভেঙে পড়বে, অথবা কোন কম্পোনেন্টের উপর ভর করে আমাদের পুরো সিস্টেমটা আসলে রেডি অবস্থায় আছে, বা কোনটার ইম্পর্টেন্স বেশি কোনটার ইম্পর্টেন্স কম, সেগুলো আমরা ইজিলি বুঝতে পারবো সিমুলেশনের মাধ্যমে এবং তাদের ইন্টারাকশনগুলো বুঝতে পারবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি simulation can be used as a device to reinforce analytic solution methodologies. সো এটা সিমুলেশন, আমরা অ্যানালিটিক্যাল সলিউশন যদি চাই কোনো কিছুর, তাহলে অ্যানালিটিক্যাল সলিউশন হিসেবেও কাজ করতে পারি সিমুলেশনকে। সো এরপর আমরা দেখতে পাচ্ছি আরো আছে সিমুলেশন আরো কোথায় অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যদি অ্যানালিটিক্যাল সলিউশন গুলোকে ভেরিফাই করতে চাই তাহলে সিমুলেশন ইউজ করতে পারবো to verify the analytic solution. তারপরে আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে উইদাউট দ্য কস্ট, আমি এটা বোল্ড করে দিয়েছি কেন, কারণ হচ্ছে আমরা বাস্তবে একটা কোনো কিছু নিয়ে ট্রেনিং করতে গেলে বাস্তবে যেটা অনেক বেশি খরচ হতে পারে, আমাদের কিন্তু এখানে সিমুলেশনের মাধ্যমে সিমুলেট করে কোনো কিছু করতে গেলে খরচটা অনেকাংশেই কমে যাবে এবং আমরা উইদাউট দ্য কস্টও সেটা করতে পারি, সেটা শিখে ফেলতে পারি। দেন সিমুলেশনের আরো এক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে সিমুলেশনের মাধ্যমে আসলে অ্যানিমেশনের মাধ্যমে আমাদের চোখের সামনে সেই জিনিসটা ভিজুয়ালাইজ হয়ে যায়। অর্থাৎ আমরা দেখতে পারি, বুঝতে পারি। আমরা যেরকম কোন একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার আগে যেরকম আমরা আর্কিটেক্ট ডিজাইন দেখি, সো হার্ড কপি ডিজাইনে আমরা বুঝে ফেলতে পারি যে এই বিল্ডিংটা কেমন হবে। তো এটা আমাদের আসলে চোখের সামনে দেখতে পারি। সো সিমুলেশন এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। দেন ফাইনালি খুব কমপ্লেক্স যে যে বিহেভিয়ার গুলো আছে বা খুব কমপ্লেক্স যে সিস্টেম গুলো আছে, যেরকম ফ্যাক্টরি, ওয়াটার ফ্যাব্রিকেশন প্ল্যান্ট, সার্ভিস অর্গানাইজেশন, এগুলোর ইন্টারাকশন গুলো বোঝা খুবই কঠিন এবং এগুলোর জন্য অবশ্যই সিমুলেশন খুবই জরুরি এই মডার্ন সিস্টেম গুলোর জন্য। সো এতক্ষণ তো আমরা দেখলাম যে কোথায় হচ্ছে সিমুলেশন অ্যাপ্রোপ্রিয়েট। এখন আমরা দেখব যে সিমুলেশন কোথায় অ্যাপ্রোপ্রিয়েট নয়। সো প্রথম আমরা দেখতে পাচ্ছি যেই কাজগুলো কমন সেন্স দিয়ে করা যায় সেইখানে সিমুলেশন ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ যে কাজগুলো ডিসিশন আমি কমন সেন্স দিয়ে করতে পারবো সেই কাজগুলো আমি কখনোই সেখানে সিমুলেশন প্রয়োগ করব না, এই জায়গাগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট না। সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি when the problem can be solved analytically, অর্থাৎ যখন একটা প্রবলেম অ্যানালিটিক্যালি ডিজাইন করে বা অ্যানালাইজ করে কোনো কিছু অ্যানালাইজ করে সলভ করা যায়, সেখানে অ্যানালাইজ থেকে যদি আমরা আউটপুট প্রেডিক্ট করতে পারি তখন সিমুলেশন এখানে নট অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে আরো একটা ইম্পর্টেন্ট নট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডাইরেক্ট এক্সপেরিমেন্ট, যেখানে আমরা ডাইরেক্টলি কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে পারবো, ডাইরেক্টলি কোনো কিছু স্বাদ নিতে পারবো, টেস্ট নিতে পারবো, সেখানে সিমুলেশন খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না, আমি যখন সেটা ডাইরেক্ট এক্সপেরিমেন্ট করতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের সিমুলেশন করতে যেয়ে আমাদের কস্টটা আমাদের সেভিংস এর চেয়ে বেশি হয়ে যায়, অর্থাৎ আমরা যে সিমুলেশনটা তৈরি করছি সেটার থেকে যে বিজনেস থেকে যে লাভ করব তার চেয়ে যদি সিমুলেশন তৈরি করতে যদি বেশি আমাদের খরচ পড়ে যায়, তাহলে এখানে সিমুলেশনটা নট অ্যাপ্রোপ্রিয়েট। আরো একটা জায়গা হচ্ছে রিসোর্স অর টাইম যদি অ্যাভেলেবেল না থাকে। সো রিসোর্স আর টাইম যদি একদমই অ্যাভেলেবেল না থাকে, খুব কম সাফিসিয়েন্ট না থাকে, ওই সময়গুলোতে আমরা সিমুলেশন করব না। সিমুলেশন এই জায়গাগুলোতে নট অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে আরো দেখতে পাচ্ছি যখন বিহেভিয়ার, একটা সিস্টেমের বিহেভিয়ার খুবই কমপ্লেক্স যেটাকে ডিফাইন করা যায় না, সেই জায়গাগুলোতেও সিমুলেশন অ্যাপ্রোপ্রিয়েট না। নেক্সট ওয়ান, যদি
একটা সিস্টেমের পর্যাপ্ত কোনো ডেটা না থাকে, এমনকি সিস্টেমটাকে এস্টিমেটও করা যায় না, সিস্টেমকে বোঝা যায় না। সো ডেটা অর্থাৎ ইনপুট দিয়ে যে আমরা আউটপুট অ্যানালাইজ করব, সেই ইনপুটগুলোই যদি আমি দেখতে না পাই, তাহলে সেই জায়গাগুলোতে ইনপুটগুলো যদি পাওয়া খুব কঠিন হয়ে যায়, আনঅ্যাভেলেবল থাকে, তাহলে সেখানেও সিমুলেশনটা নট অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা এখন দেখব অ্যাডভান্টেজ অফ সিমুলেশন। তো এখানে কিছু অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ। সো এখানে আমরা মূলত যে সুবিধাগুলো পেয়ে থাকি সিমুলেশনে, তা আমরা এক কথায় বলতে পারি, আমরা যে কোনো একটা সিস্টেমকে ইজিলি আমরা স্টাডি করতে পারি, অ্যানালাইজ করতে পারি। ওইটা তৈরি পুরো মানে রিয়েল ওয়ার্ল্ডে তৈরি করা ছাড়াই আমরা সেটা নিয়ে অ্যানালাইজ করতে পারি, কি হবে কেমন হবে প্রেডিক্ট করতে পারি। তো এই কারণে সিমুলেশনের খুবই আসলে আমরা সুবিধা পাচ্ছি সিমুলেশন থেকে। সিমুলেশন করে আমরা বুঝতে পারবো যে আমাদের সেটা দেখতে কেমন হবে বা সেটার পারফরমেন্স কেমন দেবে, বা কিভাবে আমরা বুঝতে পারবো যে সেটা থেকে কি আউটপুট আসে। এছাড়াও সিমুলেশন করে যে আমরা যে আউটপুটটা পাই সেটা আসলে অনেকটাই কাছাকাছি থাকে মূল যে মডেলটা সেটার থেকে। তো অ্যানালিটিক্যাল মডেল কম্পেয়ার করে রেজাল্টস অ্যাকুরেট থাকে অ্যানালিটিক্যাল মডেলের চেয়ে বেশি সিমুলেশন করার ক্ষেত্রে। তো রেজাল্টগুলো খুবই অ্যাকুরেট থাকে ইন জেনারেল কেসগুলোতে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হেল্প টু ফাইন্ড আনএক্সপেক্টেড ফেনোমেনন অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য সিস্টেম। আমরা একটা সিস্টেমের বিহেভিয়ার বুঝতে পারি সিমুলেশনের মাধ্যমে। আমরা এগুলো বুঝতে পারি যে এটার দর্শনী কেমন হবে, এটা অপ্রত্যাশিত কোনো আচরণ করবে নাকি, এগুলো ফাইন্ড আউট করা যায় সিমুলেশনের মাধ্যমে। এই জায়গাগুলোতে সিমুলেশন খুবই বেনিফিশিয়াল। দেন হোয়াট ইফ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইফ অ্যানালিসিস। আমরা ইজিলি বুঝতে পারি যে কি করলে কি হবে। একটা সিমুলেশন তৈরি করে আমরা ইজিলি প্রেডিক্ট করতে পারি পারফরমেন্সটা অনেকখানি, একদম কাছাকাছি প্রেডিক্ট করতে পারি আউটপুট দেখে, যে এই সিস্টেমে এই কম্পোনেন্টটা চেঞ্জ করলে কি হবে, এটা চেঞ্জ করলে কি হবে, এটা চেঞ্জ করলে কি আউটপুট আসবে। সো আমরা কম্পোনেন্ট এবং রিলেশন এন্টিটিগুলোর মধ্যে চেঞ্জ করার ক্ষেত্রে আমরা আউটপুটগুলো আমরা নতুন করে দেখতে পারি, অ্যানালাইজ করে আমরা আবার মডেলকে রিকনসেপচুয়ালাইজ করতে পারি। সো হোয়াট ইফ, এই যদি এমন হতো তাহলে কেমন হতো, এই অ্যান্সারগুলো সিমুলেশনের মাধ্যমে ইজিলি আমরা পেতে পারি, যেখানে কস্ট অনেক বেশি কমে যায়। তারপরে আমরা চলে যাই ডিসঅ্যাডভান্টেজ গুলোতে। সো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথম হচ্ছে সিমুলেশন মডেল মোস্ট অফ দ্য টাইম একটু এক্সপেন্সিভ সিমুলেশন মডেল ক্রিয়েট করাটা। সো এটা একটু এক্সপেন্সিভ কিছু কিছু ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে সিমুলেশনের একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে মাঝে মাঝে এই সিমুলেশন কন্ডাক্ট করাটা অনেক কঠিন হয়ে যায়, এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ স্পেশাল ট্রেনিং দিতে হয় এই সিমুলেশনের আউটপুট গুলো বারবার চালনা করে, যে এখান থেকে কি 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 ভুল হতে পারে, কি কি থাকতে পারে। সেই ক্ষেত্রে মডেল আর সিমুলেশনে এখানে কন্ডাক্ট করা অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট টু ইন্টারপ্রিট দ্য সিমুলেশন রেজাল্টস। তো কিছু কিছু সময় সিমুলেশনের রেজাল্ট গুলো ঠিকভাবে পড়াটাও অনেক কঠিন হয়ে যায়। এইসব ক্ষেত্রে সিমুলেশন আসলেই একটু কঠিন। সো ফর ইন্টারপ্রেটিং দ্য রেজাল্টস সিমুলেশন ইজ ডিফিকাল্ট। এখন আমরা দেখে নেব এরিয়াস অফ অ্যাপ্লিকেশন। সো সিমুলেশন কোন কোন এরিয়াগুলোতে অ্যাপ্লাই করা যেতে পারে। আমরা এখানে প্রথমেই পেয়ে গেছি যে লজিস্টিক সিমুলেশন। সো লজিস্টিক সাপোর্টস বা লজিস্টিক্স যে কোনো প্রসেসের ক্ষেত্রে অপটিমাইজ করার ক্ষেত্রে সিমুলেশন খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি সিমুলেশনগুলো, যে কোনো একটা সিস্টেমে এতগুলো সরবরাহ যাবে, এতগুলো সরবরাহ আসবে, অর্থাৎ লজিস্টিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে সিমুলেশন খুবই ইম্পর্টেন্ট, এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। দেন আমরা প্রোডাকশনে সিমুলেশন অ্যাপ্লাই করতে পারি। তো যেখানে প্রোডাকশন অনেক বেশি হয়, সেই প্রোডাকশন গুলো কেমন হবে বা প্রোডাকশনের ডিজাইন করার জন্য আমরা সিমুলেশন এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারি। ডিটেল প্রোডাকশন প্ল্যানিং সম্বন্ধে এখানে বলা হয়েছে যে আমরা কোন একটা প্রোডাকশনের প্ল্যানিং ইন ডিটেল যদি করতে চাই, তাহলে সিমুলেশন খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখানে সিমুলেট করে নিতে পারি। এগুলো খুবই ভালো ভালো এরিয়া অ্যাপ্লাই করার ক্ষেত্রে সিমুলেশনের। তো এখান থেকে আমরা সবকিছু অপটিমাইজ করতে পারবো, রিসোর্স গুলো, ইনভেন্টরি গুলো, হ্যাঁ, ফ্যাসিলিটি গুলো আমরা পেতে পারবো সিমুলেশন ডিটেল প্ল্যানিং করে মাধ্যমে।
এরপরে আমরা দেখতে পাচ্ছি সিমুলেশনের আরো কিছু এরিয়া। একটা হচ্ছে ইমুলেশন। ইমুলেশন মানে হচ্ছে কৃত্রিমতা, দ্যাট ইজ ইমিটেশন। আমরা প্রথমে যেটা পড়েছিলাম যে কৃত্রিমভাবে যে কোনো কিছু তৈরি করে সেটা ভার্চুয়ালি আমরা টেস্ট আপ করতে পারি কোনো একটা সফটওয়্যার সিমুলেশনের মাধ্যমে। তারপরে দেখতে পাচ্ছি প্ল্যানিং অফ মেশিন স্কেডিউলিং। সো মেশিন স্কেডিউলিং প্ল্যানিং করার ক্ষেত্রে, অপটিমাইজ করার ক্ষেত্রে আমরা সিমুলেশন ইউজ করতে পারি, এখানে অ্যাপ্লাই করতে পারি। দেন কন্ট্রোল স্টেশন সিমুলেশন। সো যে কোনো কিছু কন্ট্রোল করার ক্ষেত্রে, অপটিমাইজ করার ক্ষেত্রে, স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করার ক্ষেত্রে আমরা সিমুলেশনে হেল্প নিতে পারি। দেন পার্সোনাল সিমুলেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে পার্সোনাল সিমুলেশনে আমাদের কোনো রিসোর্স আছে, বা আমাদের কোনো কিছু সুইচ করতে হবে, বা আমাদের কোনো কিছু প্ল্যান করতে হবে, সো এই জায়গাগুলোতে আমরা অ্যাসিস্ট্যান্স নিতে পারি সিমুলেশনের। দেন সাপ্লাই চেইন সিমুলেশন। সো সাপ্লাই নেটওয়ার্কের জন্য সিমুলেশন মডেলিং অ্যান্ড অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট, সো এই জায়গাগুলোতেও আমরা অ্যাপ্লাই করতে পারি সিমুলেশন। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস লেকচার। আমরা আজকে জানলাম যে সিমুলেশনের ইন্ট্রোডাকশন, এবং এখান থেকে আমরা অনেক বেসিক নিলাম। মূল কথা আমি আবারও সামারাইজ করছি। সিমুলেশন হচ্ছে ইমিটেশন অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড প্রসেস। একটা রিয়েল প্রসেসকে সিমুলেট করে কৃত্রিমভাবে তার উপরে অ্যানালাইজ করা, ডিজাইন করা, এবং সেই থেকে আমরা আউটপুট প্রেডিক্ট করা, মেজার করা, পারফরমেন্স কেমন হবে তার উপর মডেল তৈরি করা কিছু ম্যাথমেটিক্যাল অ্যাজাম্পশন নিয়ে। এটাই হচ্ছে সিমুলেশন। এবং এরপরে আমরা পড়েছি সিমুলেশন দুইটা টুল হিসেবে ইউজ করতে পারি আমরা, একটা হচ্ছে অ্যানালিসিস টুল আর একটা হচ্ছে ডিজাইন টুল। তারপরে আমরা দেখলাম কি সিমুলেশন কোথায় কোথায় অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো আজকে আমরা দেখলাম। আরো দেখলাম হচ্ছে সিমুলেশনের কোথায় কোথায় নট অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো আমরা আজকে দেখেছি। আরো দেখলাম হচ্ছে অ্যাডভান্টেজেস অফ সিমুলেশন, এখানে কিছু অ্যাডভান্টেজ নিয়ে আমি কথা বলেছি, আর disadvantages of simulation are areas of application. So that's all about today's lecture. Thank you everyone. সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আগামী লেকচারে আবার দেখা হবে লেকচার 2 নিয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সাইনিং অফ।